রাত 10টা বেজে 20 মিনিট। রাতের গভীরতা বেড়ে চলেছে। চৌধুরী বাড়ির ছাদে হলুদ সন্ধ্যার অনুষ্ঠান চলমান। আনন্দে আমেজে চলছে অনুষ্ঠানের কার্যক্রম। কিছুক্ষণ পূর্বে অরিনের বান্ধবী লীনা ও প্রভা নেচেছে। তারপরে অরিত্রিকা জোড়াজুড়িতে রাহা ও তিশা নেচেছে। নাচতে চায়নি, তবুও বান্ধবীর মন রক্ষার্থে নাচতে হয়েছে। তারা এখন ক্লান্ত ভঙ্গিতে চুপচাপ বসে আছে। অল্প নেচেই কাহিল অবস্থা। ইরফান ছাদের এক কোণে মুখ ভার করে বসে আছে, দৃষ্টি অরিত্রিকার দিকে। মনের মাঝে ভর করেছে বিষণ্ণতা। মনের গহীনে ভালোবাসার পরিবর্তে শঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ কেন যেন মনে হচ্ছে অরিত্রিকার কাছে তার মনে চলমান অনুভূতির কথা ব্যক্ত করলে ফিরিয়ে দিবে। অরিত্রিকা এবং ইশরা দুজনে কোনো কিছু নিয়ে সিরিয়াস আলোচনা করছে। কিছুক্ষণ পরে দুজনে নাচবে তাই গান সিলেক্ট করছে। তাদের কিছুটা দূরে সারহান গম্ভীর মুখে চেয়ারে বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে সেদিকে বিন্দুমাত্র মনোযোগ নেই। সাদাত বেশ ভাব নিয়ে বক্স অপারেটিং করছে। অরিন ও তময় স্টেজে বসে আছে। অরিনের মন মেজাজ ভালো নেই, তবুও সেসব চাপা রেখে অতি কষ্টে স্বাভাবিকভাবে বসে আছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সাদাত বিরক্ত চোখে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, তোদের দুজনের গান সিলেক্ট করা হলো? অরিত্রিকা মুখ বাঁকিয়ে তাকায়। কথোপকথনের মাঝখানে এই ছেলেটার অনাহুত হস্তক্ষেপ একদমই সহ্য হচ্ছে না। কপালে ভাঁজ ফেলে তেজ দেখিয়ে শটান জবাব দেয়। না, হয়নি। সাদাত ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল। তাহলে তোদের দুজনের ড্যান্স করার দরকার নেই? অরিত্রিকা বিরক্তির সহিত বলল। আমরা ডান্স করব, তাতে তোর কি? সাদাত কাঁধ ঝাঁকিয়ে মজা লুকানো কণ্ঠে বলল। তোদের জন্য আমার স্পেশাল ড্যান্স জিঙ্গালালা হু হু করতে পারছি না। দ্রুত গান সিলেক্ট কর, কচ্ছপের নানি। তুই চুপ কর সাধুর বাচ্চা। সাদাতের কথা কর্ণপাত হতেই ইশরাতে দিয়ে উঠল। সাদাত কিছু বলবে এমন সময় আবির ঝগড়া থামানোর জন্য সকলের মাঝ বরাবর অবস্থান করলো। হাত নাড়িয়ে সাদাতকে ইশারায় চুপ করতে বলল। সাদাত তৎক্ষণাৎ থেমে গেল। আবির গলা খাকড়ি দিয়ে বলে উঠল। অরিত্রিকা ও ইশারা দুজনেই যেহেতু গান সিলেক্ট করা হয়নি, সেহেতু অন্য একজন পারফরমেন্স করলেই হয়। সাদাত, তুমি তোমার স্পেশাল ডান্স করো। সাদাত নড়ে চড়ে উঠল, মুখ ভার করে বলল। আমি সবার শেষে উড়াধুরা ড্যান্স করব। তাহলে ইরফান? ইরফান এতক্ষণ ভাবনায় বিভোর ছিল। নিজের পারফরমেন্স করার কথা শুনে অপ্রস্তুত হলো। তড়িঘড়ি করে বলল। আমি ডান্স পারি না। তাহলে গান গাও। গান পারি না আমি। ইরফান মুখ বেজার করে বলল। আবির একটু আশেপাশে চোখ বুলিয়ে নিল। দৃষ্টি স্থির হলো সারহানের দিকে। সবাই নেচে গেয়ে আনন্দ করছে, নাচ গান উপভোগ করছে, আর ব্যাটা ফোনের মধ্যে ডুবে আছে। আজকে এই সুযোগ বুঝে সিক্রেট ফাঁস করা যাক। এই সিক্রেট ট্যালেন্টকে কাজে লাগিয়ে যদি অরিত্রিকার মনে জায়গা করে নিতে পারে তাহলে তো ভালো হয়। কিছু একটা ভেবে আবির ওষ্ঠ ধরে হাসি ফুটিয়ে বলল। এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে তরুণ প্রজন্মের আইডল, রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপি সারহান ইনায়াত চৌধুরী। উক্ত কথাটি সকলের কর্ণকুহরে প্রবেশ করতে উচ্ছ্বসিত হয়ে গেল অনেকে। বেশ অবাকও হলো বটে। অতঃপর হাততালিতে মুখরিত হয়ে উঠল পরিবেশ। সাদার চেয়ার থেকে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে শীষ বাজিয়ে উঠল। চৌধুরী বাড়ির উপস্থিত সকলের দৃষ্টি আটকালো সারহানের দিকে। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে তারা। তাদের কারোর বিশ্বাস হচ্ছে না সারহান গান গাইবে। সারহান ফোন স্ক্রল করা বন্ধ করে কপাল কুঁচকে তাকায় আবিরের দিকে। গলায় গম্ভীরতা মিশিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে। আমাকে এসবের মধ্যে টানছিস কেন? আবির পাঞ্জাবির কলার টেনে ভাব নেয়, দাঁত কেলিয়ে হেসে বলল। তোকে টানতে ভালো লাগে। সারহানের মুখায়বব অতিশয় গম্ভীর হয়ে আসে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে। তুই জানিস আমি গান গাইতে পারি না, তাও এত কাহিনী করছিস কেন? গান গাইতে পারিস না, মিথ্যাবাদী কোথাকার। ভার্সিটিতে ক্যাফেটেরিয়াতে বসে গিটার বাজিয়ে কে গান গাইতো? তুই নাকি তোর ভূত? আমার গান গাওয়ার ইচ্ছে নেই। অরিত্রিকা সহ বাকিরা সারহানের গান শুনতে চায়। আবির সারহানের কথা উপেক্ষা করে চিৎকার করে বলল। অরিত্রিকা অপলক বিস্ময় বিষ্ট চাহনিতে তাকিয়ে আছে সারহানের মুখ পানে। থমকানো চমকানো সেই চাহনি। সারহান ভাই যে গান গাইতে পারে তা তার জানা ছিল না। হঠাৎ এমন কিছু শুনবে প্রস্তুত ছিল না। এই মানুষটা আসলেই অরিত্রিকার অচেনা, যার ভেতর এবং বাহিরের রূপ সম্পূর্ণ আলাদা। বদমেজাজি রুক্ষ মানুষটার যে এতটা নরম প্রতিভা আছে তা কখনোই কাউকে জানতে দেয়নি। বিস্ময়ে অভিভূত হয়ে উবুডুবু অবস্থা। শ্যামমানব কেন এত রহস্যময় যেন গোলক ধাঁধা। এর মাঝে নিজের নাম আবিরের মুখে শুনে বিব্রত বোধ করলো। ভীতি ভোগী দৃষ্টিতে তাকালো আশেপাশে। সামান্য তাকাতেই দেখলো ইরফান গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে। একটু শঙ্কিত হলো তার মন। এত মধ্যে সকলে উচ্চস্বরে বলে উঠল। আমরা সবাই এমপি সাহেবের গান শুনতে চাই।
অরিত্রিকা দ্রুততার সহিত দৃষ্টি সরিয়ে নেয়, অতঃপর তাকায় সারহানের দিকে। সারহান ফোঁস করে নিঃশ্বাস ফেলে কৌতূহলী চাহনিতে দূর হতে তাকায় অরিত্রিকার দিকে। অরিত্রিকা তার দিকে বিস্ময়ে অভিভূত হয়ে তাকিয়ে আছে, যেন হঠাৎ কোনো বিস্ময়ে ভরা তথ্য পেয়েছে। সারহানের মুখাবয়ব স্বাভাবিক হয়ে আসে। ভার্সিটিতে বন্ধু মহলের সাথে বিকাল হলে গিটার বাজিয়ে সকলে মিলে গান গাইতো, আড্ডা দিত। স্টুডেন্ট লাইফে গান গাওয়াটা খুব ভালো করে আয়ত্ত করেছিল, কিন্তু ভার্সিটির ফ্রেন্ডরা বাদে অন্য কেউ জানতো না, এমনকি পরিবারের কেউই অবগত ছিল না। আজ আবির সকলের সামনে বলে দিল। এতে খারাপ লাগছে না। আবিরের উক্ত কথাটা যেন সারহানের প্রণয় পথ প্রশস্ত করলো। গান দ্বারা ভালোবাসার মানুষকে মনের কথা বলা যায়। সে না হয় আজ নিজে লুক্কায়িত সত্তাকে তার প্রণয়িনীর সামনে উজাড় করবে। গান গেয়ে ভালোবাসার মানুষকে তার প্রণয়ের পরিধি বোঝাবে। শুধু চাওয়া বোকা মেয়ে বুঝুক তার বিরহে পুড়ছে প্রেমিক নামক পুরুষের মন। সাদাত, গিটার নিয়ে আয়। সারহান কঠু স্পষ্ট কণ্ঠে বলে উঠল। সাদাত এতক্ষণ মন খারাপ করে দাঁড়িয়েছিল, ভেবেছিল ভাইয়ের গান শোনা হবে না। অপ্রত্যাশিত কথা শুনে যেন লাফিয়ে উঠল, উৎফুল্লিত হয়ে বলে উঠল। আনছি ভাই। সাদাত দৌড়ে নিজের রুমের দিকে যায় গিটার আনতে। আবির বিশ্বজয়ের হাসি হাসে কয়েক কদম এগিয়ে গিয়ে সারহানের পাশে বসে কাঁধ চাপড়ে দেয়। হাস্যরত কণ্ঠে বলে ওঠে, বেটা, আমাকে তোর কৃতজ্ঞতা জানানো উচিত। সারহান অরিত্রিকার দিক হতে দৃষ্টি সরিয়ে নেয়, প্রগাঢ় ভাঁজ করে কপালের মধ্যাংশে স্বভাবসিদ্ধ কণ্ঠে বলল, কেন? তোকে রোমান্টিক বানানোর চেষ্টা করছি। কিভাবে? সিনেমাতে দেখেছি নায়ক নায়িকাকে ইমপ্রেস করার জন্য গান গায়, নায়িকা সেই গান শুনে হাবুডুবু খায় নায়কের প্রেমে। তুই আর তোর মাথা দুটোই বোকারা। আবির যেন গায়ে মাখল না অপমানটুকু, মাছি তাড়ানোর মতো হুশাস করে বলল। তোর সেটিং করিয়ে দিতে মাঠে নেমেছি, আর তুই আমায় অপমান করছিস? সারহান বাঁকা হেসে বলল, অপমান করছি এটা বোঝার বোধবুদ্ধি হয়েছে তাহলে? ভেজাল করিস না তো বাল। ভাবি পটা দ্রুত। 28 বছরের জীবনে আজ পর্যন্ত ভাবি রাখতে পারলাম না। আবির হা হুতাশ করে বলল। সারহান ভ্রুযুগল কুচকে রং তামাশা দেখলো শুধু। কিছুক্ষণ মৌন থেকে অতি শান্ত কণ্ঠে আওড়ায়, অরিত্রিকার কাজল কালো আঁখিতে আমি আমার নিঃশেষের প্রতিচ্ছবি দেখেছি। প্রণয়িনী নামক আমার একান্ত নিভৃত সুধা আমাকে বেসামাল বানিয়েছে। আজ তার চোখে আমি দেখেছি সেই অনুভূতি যা সদ্য উদিত প্রণয়ের রশ্মি হয়ে আমায় ধ্বংসের সংকেত পাঠিয়েছে। আবিরের কর্ণকুহরে কথাটা প্রবেশ করে। সে মৃদু হাসে, যেন কিছু অজানা অনুভূতি তার অন্তরালে সঞ্চারিত হলো। সে জানে সারহানকে সে খুব কাছে থেকে দেখেছে এবং ভালোভাবে চিনেছে। এই 2 বছরের মধ্যে সারহান নিজের অন্তর্গত অনুভূতিগুলিকে গভীর সংকোচে আবদ্ধ রেখেছিল। ভালোবাসার মানুষকে সে ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে রেখেছিল নিঃশব্দ চেষ্টায়, যাতে তার সংস্পর্শে এসে অরিত্রিকার জীবনে কোনো দুঃখ বা তিক্ততা না ঢুকে পড়ে। সারহান চাইতো না অরিত্রিকা তার জীবনের অন্ধকারে একরকম অনিচ্ছা সত্ত্বেও ঢুকে পড়ুক। তার নিজের বিষাক্ত জীবন, তার অন্তরে তীব্র শূন্যতা, সে সবকিছু থেকে অরিত্রিকাকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু প্রেমিক পুরুষের অন্তর্গত মন তো কোনো দিনও শান্ত থাকতে পারে না। হৃদয়ের গভীরে উথাল পাথাল প্রেমের অনুভূতিতে সেই মন অবাধ্য হয়ে ওঠে, ভালোবাসার মানুষটিকে আর দূরে রাখতে পারে না। সে আবারও সেই একই তীব্র আকুলতে বিভোর হয়ে ওঠে তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্যে। সাদাত এক মুহূর্ত দেরি না করে তার রুম থেকে গিটার নিয়ে ছাদে এসেছে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে আসতে হাঁপিয়ে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে দ্রুত পায়ে উৎফুল্লতার সহিত গিটার হাতে এগিয়ে যায় সারহানের সামনে। আমোদিত ভাব নিয়ে গিটার এগিয়ে দিয়ে বলে ওঠে, আমি অনেক এক্সাইটেড ভাই, দ্রুত গান শুরু করো। সারহান বসারত অবস্থায় সাদেকের হাত থেকে গিটার নেয়। প্রতি উত্তরে শুধু কাঁধ চাপড়ে দেয়। সাদাত উচ্ছ্বসিত ভঙ্গিতে চেয়ারে গিয়ে বসে পড়ে। ক্ষীণ হেসে আগ্রহী হয়ে ভাইয়ের দিকে তাকায়। অরিত্রিকা আর ইশরা অরিনের দুপাশে বসে আছে সিরিয়াস ভঙ্গিতে। অরিত্রিকা বেশ উৎকণ্ঠিত ভাব নিয়ে আগ্রহের সহিত সারহানের দিকে দৃষ্টি স্থির রেখেছে। অপেক্ষার প্রহর গুনছে মানুষটার কণ্ঠে গান শোনার। অরিনও মৃদু হাসি বজায় রেখে গান শোনার প্রহর গুনছে। সকলে হাবভাব বেশ উচ্ছ্বসিত। সারহান দু হাতে গিটার প্রফেশনাল ভাবে ধরে, আঙ্গুল দ্বারা টুংটাং গিটারের আওয়াজ তুলে কিয়ৎ সময় পর পুরুষালী কণ্ঠনালী হতে সুমধুর গানের কয়েক লাইন উচ্চারিত হয়। সারহানের শান্ত গভীর দৃষ্টি অরিত্রিকার পানে নিবদ্ধ হয়ে রইল। তার চোখে অমুক টান, যেন প্রতিটি সুর প্রতিটি কথা একে অপরকে অব্যক্তভাবে সম্পৃক্ত করছে। প্রণয়িনীর মায়াবী মুখের দিকে তাকিয়ে তার অন্তর থেকে উদয় হওয়া প্রণয় যেন গানের মাঝে উগ্র হয়ে উঠছে। সারহানের হৃদয়ে স্পর্শী কণ্ঠ এক একটি শব্দ যেন অরিত্রিকার ভেতরে প্রবাহিত হচ্ছে। সেই কণ্ঠস্বর যেন বিচলিত করে তুলছে। অরিত্রিকার বক্ষস্থল কেঁপে উঠছে অজানা অনুভূতিতে। শান্ত মন যা একসময় স্থির ছিল এখন অশান্ত হয়ে উঠছে। তার অন্তঃকোণ কেঁপে উঠছে গভীর চাহনি এবং নিখাত গানের সুরে, যেন কিছু অমোঘ অনুভূতি জাগিয়ে তুলছে তার মনের গহীনে, যা সে কখনো অনুভব করেনি। সারহান কৃত্রিম আলোয় অরিত্রিকার দোলাচল পরখ করল।
গান গাওয়া অবস্থায় মৃদু হাসে, বিমোহিত নয়নে অবলোকন করে গিটার বাজিয়ে সুর টেনে গেয়ে ওঠে। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। শ্যাম মানবের গাওয়া গানের শব্দগুলোকে তাকে অজানা সুখে সাক্ষাৎ করাচ্ছে, এসব ভেবে লাজুক আভা ছড়িয়ে পড়ল মুখায়বে। কান দিয়ে গরম আভা বেরোতে লাগলো, হাঁসফাঁস করে উঠল সে, চঞ্চল দৃষ্টি এলোমেলো হয়ে গেল। সারহান গিটার বাজিয়ে চলেছে, দৃষ্টি স্থির অরিত্রিকার দিকে। মেয়েটার স্নিগ্ধ চাহনি, লজ্জায় নেতিয়ে পড়া হাবভাব দেখে ওষ্ঠ কামড়ে হাসে পুনরায় গেয়ে উঠল। ছাদে উপস্থিত সকলে বিস্মিত হয়ে সারহানের গান শুনে চলেছে। এতটা সুন্দরভাবে কেউ গান গাইতে পারে? ইরফান সারহান এবং অরিত্রিকার দিকে তাকাচ্ছে। দুজনের ভাবভঙ্গি সুবিধার লাগছে না, তবুও উত্তেজনা চাপা রেখে নজর রাখছে ইরফান। মনকে বুঝ দিল সারহান হয়তো ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে গান গাইছে। ক্যামেরাম্যান ভিডিও রেকর্ডিং করছে, তাই নজর ওদিকেই দিতেই হবে। অরিত্রিকা লজ্জায় ভালো লাগায় মূর্ছা যাচ্ছে। মানুষটা যে গানের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ করছে তা বুঝতে সময় নিল না। অদ্ভুত অনুভূতিরা প্রজাপতির ন্যায় উঠছে বক্ষপিঞ্জরে। বিমোহিত নয়ন জোড়া থমকে গেছে শ্যাম মানবে। শুভ্র পাঞ্জাবি পরিহিত অবস্থা, গিটার হাতে গান গাইছে, দেখতে সুদর্শন লাগছে। এই নতুন প্রেমিক রূপ যেন অরিত্রিকাকে দিশেহারা করে দিল। এভাবেও বুঝি ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যায়। সারহান গিটার বাজানো অবস্থায় মৃদু হেসে দুষ্টু ইশারা করে অরিত্রিকাকে। অরিত্রিকা যেন এতে আরো মিয়ে যায়। লজ্জায় জর্জরিত হয়ে দুহাতে মুখ ঢেকে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়। সারহানের গান গাওয়া শেষ হতে করতালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সারহানের ধ্যান ভাঙে সেই শব্দে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে স্বাভাবিকভাবে বসে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সাধাত মনোযোগ দিয়ে গান শুনলেও নজর ছিল সারহান এবং অরিত্রিকার দিকে। তার তুখোর বুদ্ধিমত্তা বলছে ডাল মে কুচ কালা হে। সাদাতের পেট যেন গড়বড় করছে, যা ভেবেছে তাই যদি সত্যি হয় তাহলে তো বাড়িতে তুলকালাম বেঁধে যাবে। এতক্ষণ চুপচাপ লক্ষ্য করলেও এখন মনে হচ্ছে তার ভাই নিজের বাড়ি জামাই হওয়ার জন্য প্রহর গুনছে। অশান্ত ভঙ্গিতে চেয়ার থেকে উঠে সারহানের সামনে আসলো। কোনো রকম ভনিতা না করে উত্তেজিত হয়ে চাপা স্বরে বলল, ভাই, তুমি কি কাউকে ভালোবাসো? সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাদাতের দিকে। এই চাহনিতে সাদাতের অন্তরাত্মা কেঁপে ওঠে, তবুও পুনরায় উদ্বিগ্ন হয়ে বলে, ভাই, তুমি কি তোমার ভালোবাসার মানুষকে গানটা ডেডিকেট করে গাইছিলে? সাদাতের পেটের ভেতর মনে হচ্ছে টেনশনের ঝড় তুলেছে। মনে মনে চাইছে তার সন্দেহ যেন ভুল হয়, কিন্তু সাদাতের সন্দেহ সঠিক হলো। আবির ওষ্ঠ এলিয়ে হেসে ধীর কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা কি আর সাদামাটা ভালোবাসা? তোমার ভাই যে তলিয়ে যাচ্ছে গভীর স্রোতে, এই যে প্রাণ খুলে গান ধরলো, যেন কাকে উৎসর্গ করে গাইলো, তোমার হবু ভাবিকে। সাদাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। এসব কি শুনছে সে? তার ভাই প্রেমে পড়েছে? উৎকণ্ঠা চেপে বলল, হবু ভাবি মানে? আমি যাকে ভাবছি সে? আবির ঘাড় নাড়িয়ে বলল। হ্যাঁ। সাদাত হতভম্ব হয়ে যায়। অবিশ্বাস্য চাহনিতে তাকায় সারহানের দিকে। সারহান পায়ের উপর পা তুলে নির্লিপ্ত ভঙ্গিতে দুজনার কথোপকথন শুনছে। ছাদের কোণের অন্ধকারে স্তব্ধ হয়ে বসে আছে সাদাত। তার চোখের তারায় অনির্বচনীয় শূন্যতা আর মনোভূমির গহীনে বিশৃঙ্খল জ্বর। আবিরের ইঙ্গিতপূর্ণ কথাগুলো তার মস্তিষ্কের প্রতিটি কোণে বিস্তৃত। দুরূহ ধাঁধার চাবিকাঠি ছুড়ে দিয়েছে। সে জানে অরিত্রিকা কখনো সারহানের প্রতি গভীর অনুরাগের প্রকাশ ঘটায়নি। তার ব্যবহার, তার প্রতিক্রিয়া সবই ছিল অদৃশ্য দূরত্বের রেখায় সীমাবদ্ধ। তবু কিভাবে দুই বিপরীত মেরুর প্রাণ দুটো একে অপরের প্রতি আকর্ষিত হলো? কেন সারহানের দৃষ্টিতে সে এত স্পষ্ট দেখতে পেল এমন অনুভূতির ছোঁয়া, যা একান্ত হৃদয়ের গভীরে জন্ম নেয়? আর এই সত্যটা সাদাতের জন্য ভয়ানক দুর্বিষহ বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ সে জানে তার ভাইয়ের ভাগ্যে অরিত্রিকা নেই। নিয়তির খসড়া বহু আগেই দুজনার পথ আলাদা করে লিখে দিয়েছে। তবে কেন সারহান সেই অনিশ্চিত পথে পা বাড়িয়েছে? কেন স্বেচ্ছায় নিজেকে দহন যন্ত্রণা উপহার দিচ্ছে? সাদাতের মনে হয় হয়তো এই ভালোবাসারও এক নিজস্ব ভাষা আছে, যা উচ্চারিত হয় না, শুধু অনুভূত হয়। কিন্তু অনুভূতিরও এক সীমা আছে, যেখানে দাঁড়িয়ে মানুষকে বেছে নিতে হয় আত্মসংযমের কঠিন পথ কিংবা ধ্বংসের পথ। তার ভাই কোনটা বেছে নেবে? নিশ্চিদ্র নীরবতায় ছাদজোড়া রাত নেমে আসে, আর সাদাতের ভাবনার ভারে বাতাসও যেন কিছুটা গাঢ় হয়ে ওঠে। তবুও কেন এমন ভুল করছে তার ভাই? কেন জেনে শুনে আগুনে পা বাড়াচ্ছে? সাদাতের মনে প্রশ্নের দাবদাহ জ্বলে উঠে। সে জানে এর উত্তর তাকে পেতেই হবে। নিঃশর্ত ভালোবাসা যখন নিশ্চিত পরাজয়ের দিকে ধাবিত হয়, তখন তা আর কেবল প্রেম থাকে না, তা হয়ে ওঠে এক আত্মঘাতী মোহ, যা ধীরে ধীরে মানুষকে গ্রাস করে। আর সে কোনোভাবেই তার ভাইকে এই ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যেতে দিতে পারে না। ছোট হয়ে বড় ভাইকে রক্ষা করতে হবে, পথভ্রষ্ট মনটাকে সত্যের দিকে ফেরাতে হবে। কিন্তু কেমন করে? কিভাবে সে সারহানকে বুঝিয়ে দেবে যে কিছু ভালোবাসা কেবল হৃদয়ের গহীনে রেখে দিতে হয়? ভাগ্যে লেখা না থাকলে জোর করে পাওয়া যায় না। চিন্তার ভারে দগ্ধ হতে হতে সাদাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে গিয়ে রেলিংয়ে হাত রাখে। এক অজানা ভারে তার বুকটা চেপে আসে। সামনে অনামিশার চাদরে মোড়ানো নিঃসীম অন্ধকার।
দূরে অস্পষ্ট শহরের জলানেভা বাতিগুলো, আর তার মধ্যে দাঁড়িয়ে থাকা এক দিশেহারা মন। সন্ধ্যার আবিরের রঙে রাঙানো ছাদ এখনো মেহেদি স্নিগ্ধ সুবাস ধরে রেখেছে। হলুদ সন্ধ্যা ও মেহেদির আয়োজনের রেশ মিলিয়ে গেলেও পরিবেশে স্নিগ্ধতা লেগে রয়েছে। অরিন এবং অন্যান্য বান্ধবীরা প্রোগ্রাম শেষে যার যার গন্তব্যে চলে গেছে, আর বীরও ফিরে গেছে নিজের বাড়িতে। সারহান প্রথমে থাকতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা দেখে সরে পড়েছে। শুধু তমা রয়ে গেছে অরিত্রিকা আর ইশরার হাতে মেহেদি দেওয়ার জন্যে। এখন ছাদে বসে আছে অরিত্রিকা, ইশরা, সাদাত আর তমা। মৃদু বাতাস বয়ে চলেছে। সারাদিনের কোলাহল শেষে প্রকৃতি একটু অবসর নিচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, শুধু দূর থেকে ভেসে আসছে শহরের আবছা গুঞ্জন। সারহান নিজের রুমে গেছে, কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত, অথচ সাদাতের মনে হচ্ছে সে হয়তো নিজের মনের সঙ্গে মিটিং করছে। কিছু না বলেও সারহানের আচরণ তার মধ্যে প্রশ্নের ঝড় তোলে। কি এমন তারা ছিল যে থাকতে চেয়েও থাকা হলো না? সাদাত ছাদ থেকে রেলিংয়ের ওপার তাকিয়ে থাকে। অন্ধকার অম্বরের নিচে আলোকিত শহরটা বড় বেশি নিঃসঙ্গ মনে হয়, আর সেই নিঃসঙ্গতার ভিড়ে কোথায় যেন অজানা অস্থিরতা জমাট বাঁধতে থাকে। কিরে, ডিজিটাল যুগের দেবদাস, মন খারাপ করে চিপে চাপায় দাঁড়িয়ে আছিস কেন? আবার কি তোর গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে? ইশরা ব্যঙ্গাত্মক শট টেনে সাদাতের পাশে দাঁড়ালো, হাতে মুঠোবন্দি, হলুদ লুকোনো পেছনের দিকে। মুখশ্রীতে ফুটে উঠেছে হাসি। সাদাত ইশরার দিকে তাকায় না, তার ইচ্ছে করছে না সেদিকে তাকাতে। মন মেজাজ খারাপ, কখন উল্টাপাল্টা বলে ফেলবে। তখন দেখা যাবে আজকে সুন্দর একটা দিনে কেঁদে কুটে একাকার করেছে। দৃষ্টি অন্ধকার গহীনে রেখে ভরাট কণ্ঠে বলল, আমাকে জ্বালাস না ইশরা। ইশরা একটু অবাক হলো। যে ছেলে টমেটো ছাড়া কথা বলে না, সে তাকে নাম ধরে রাখছে। অতি আশ্চর্যের ব্যাপার স্যাপার। এ ছেলে কি তবে আবার ছেঁকা খেলো? হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। নিঃশব্দে হেসে গলা খাকড়ি দিয়ে বলল, সত্যি বল, এবার ছ্যাঁকা খেয়েছিস? তোকে তো বলেছিলাম এসব নিচ্ছক করে পড়ে নিজের লাইফ বরবাদ করিস না, কিন্তু তুই তো শুনলি না। সাদাত অন্ধকার অনামিসার গহ্বর হতে দৃষ্টি সরিয়ে নেয়। ঘাড় বাঁকিয়ে শান্ত দৃঢ় চাহনি নিক্ষেপ করে ইশরার দিকে। ছাদের লাইটিংয়ের রং বেরঙের আলোয় ইশরার হাসির রেখা স্পষ্ট দেখে। আজ রাগ দেখানোর ইচ্ছে হলো না, শুধু ছোট্ট করে নিচু স্বরে উত্তর দিল, তেমন কিছু নয়। তাহলে মন খারাপ কেন? তখন বলেছিলি তুই স্পেশাল ডান্স করবি, কিন্তু পরে করলি না। আমার মন বলছে আমি যা সন্দেহ করেছি তার ঠিক। গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিলেই বুঝি মন খারাপ থাকে, অন্য কারণ থাকতে পারে না? হুম, অন্য কারণ থাকতে পারে না। আমার চোখের সামনে থেকে সর, নয়তো ছাদ থেকে ফেলে দেব। ও মা গো, ভয় পেয়ে গেলাম। কথাটা বলেই খিলখিলিয়ে হেসে উঠল ইশরা। সেই হাসি প্রতিধ্বনিত হলো চারিপাশ। নিঃশব্দতা ভেঙে গেল নিমিষে। সাদাত বিরক্তিসূচক শব্দ করলো, এই মেয়ে সিরিয়াস সময়ে হাসে। কপাল কুঁচকে ধমকে বলল, চুপ কর। ইশরা বহু কষ্টে হাসি থামিয়ে তাকালো সাদাতের দিকে, ভ্রু নাচিয়ে বলল, ঠিক আছে, চুপ করলাম। সাদাত এক পলক ইশরার দিকে তাকিয়ে পুনরায় দৃষ্টি স্থির করলো প্রকৃতির দিকে। ইশরা বিস্মিত হলেও নিজেকে সামলে নিল। দুষ্টুমি বুদ্ধি মাথায় দাপিয়ে বেড়াচ্ছিল এতক্ষণ, তাই এখনই সুযোগ সময়টা কাজে লাগানোর লুকানো হাত ধীরে সামনে নিয়ে আসলো। মুঠোবন্দি হলুদ সতর্কতার সহিত আশপাশটা নজর বুলিয়ে আচমকা সাদাতের ডান গালে মাখিয়ে দিল। অতঃপর উচ্চস্বরে হেসে উঠল। সাদাত আকস্মিক এহেন কাণ্ডে হতবিহ্বল হয়ে যায়। দ্রুততার সহিত তাকায় ইশরার দিকে। ইশরা সেই চাহনি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিধিবাম সাদাত ইশরার হাত ধরে ফেলে। হ্যাচকা টান দিয়ে নিজের সম্মুখে দাঁড় করে। ইশরা হকচকিয়ে যায়। হাসির রেখা ধীরে ধীরে নিভে আসে। শঙ্কিত বদনে তাকায় সাদাতের দিকে। চুপচাপ দাঁড়িয়েছিলাম, ভালো লাগেনি? সাদাতের দৃঢ় কণ্ঠস্বর। ইশরা একটু কেঁপে ওঠে, তবুও নিজের শঙ্কিত ভাব বুঝতে না দিয়ে বলল, হলুদ লাগিয়েছি, তাই কি হয়েছে? তোর গাল হলুদের ছোঁয়ায় ক্ষয়ে গেছে নাকি? হলুদের ছোঁয়ায় না, তোর হাতের ছোঁয়ায় ক্ষয়ে গেছে টমেটো। তুই আমার গালে হলুদ লাগিয়েছিস, এখন মুছে দে। পারবো না। যতক্ষণ মুছে না দিবি ততক্ষণ তোকে ছাড়বো না। সাদাত রুড়ো গলায় বলে উঠল। ইশরা পড়েছে ফ্যাসাদে। ভেবেছিল হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়ে পগার পার হবে, তার আগে ধরা খেলো। হঠাৎ বুদ্ধি আসলো মাথায়, একগাল হেসে বলল, আমাকে ছেড়ে দে, দ্রুত গিয়ে টিস্যু নিয়ে আসি। সাদাত গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার বিশ্বাস নেই। তাহলে কিভাবে হলুদ মুছে দিব? তোর শাড়ির আঁচল দিয়ে মুছে দে। সাদাতের নির্লিপ্ত কণ্ঠস্বর। ইশরার মেজাজ গরম হলো। এত সাদের শাড়ির আঁচল দিয়ে নাকি বাদরের মুখ মুছিয়ে দিবে? কাটকাট স্বরে বলল, পারবো না। সাদাত বাঁকা হাসে। অন্য হাত দ্বারা গালে অবশিষ্ট লেগে থাকা হলুদ মাখিয়ে নেয়। অতঃপর ইশরার নরম তুলতুলে গালে লেপটে দেয়। ইশরা চমকে ওঠে এহেন কাণ্ডে। বিমূঢ় চাহনিতে তাকায় সাদাতের দিকে। সাদাত ওষ্ঠকোণে হাসি বজায় রেখে গলা খাদে নামিয়ে বলে উঠে,
সাদাত কারো ঋণ পেন্ডিং রাখে না। একটু থেমে পুনরায় বলে ওঠে, শুনেছি বিয়ে উপলক্ষে যে হলুদ বর কিংবা কনেকে ছোঁয়ায়, সেই হলুদ যদি অবিবাহিত বিবাহ সেই হলুদ যদি অবিবাহিত বিবাহযোগ্য কোনো ছেলে বা মেয়েকে ছোঁয়ানো হয়, তাদের দ্রুত বিয়ে হয়। মুখশ্রী থমথমে হয়ে যায়, ক্ষীণকণ্ঠে বলে ওঠে। একদম আজে বাজে কথা বলবি না। সাদাত গা গুলিয়ে হাসে। আজে বাজে কথা নয় টমেটো, এটা প্রচলিত কথা। এই যে তোকে হলুদ ছুঁয়ে দিলাম, আই থিঙ্ক তোর বিয়ে দ্রুত হয়ে যাবে। তাহলে তোরও দ্রুত বিয়ে হবে। তোর মুখে ফুলচন্দন পড়ুক টমেটো। মনে মনে ভাবছিলাম আর কতদিন প্রেম করব, এবার বিয়ে করে সংসার করাটা গুছিয়ে অতবার বাচ্চা পয়দা করব। সাদাতের আমোদিত স্বর। ইশরা মুখ কুচকে বলে উঠল। তোর বয়স হয়েছে বিয়ে করার? সাদাত ভাবলেশীনভাবে উত্তর দেয়। এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কথাটা শেষ করে আচমকা ইশরা শাড়ির আঁচলে মুখ মুছে সাদাত, অতঃপর ইশরার হাত ছেড়ে দিয়ে প্রস্থান করে। ইশরা হতভম্ব হয়ে যায়। শাড়ির আঁচলের দিকে নজর যেতেই চিৎকার দিয়ে ওঠে, অসভ্য সাদর বাচ্চা, আমার শাড়ি নষ্ট করে দিলি। এতটুকু বলেই ক্রোধে ক্ষোভে নাকের জল চোখের জল এক করতে লাগলো। স্টেজের উপর বসে থাকা অরিত্রিকা এবং তমা দুজনে দেখলো দুটোর কাণ্ড। বসে দুইজনে কপাল চাপড়ালো, এরা দুজন ভালো হবে না। আর ছাদ থেকে কিছুক্ষণ আগেই নিচে এসেছে সকলে, যে যার মতো ফ্রেশ হয়ে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বাড়ির বড়রা সকলে আদেশ করেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য। আগামীকাল সেহেতু বাড়িতে অল্প বিস্তর মেহমানের চাপ থাকবে। ভোরের দিকে রান্না সহ বিয়ে বাড়ির সকল কাজ গুছিয়ে রাখতে হবে। ইতিমধ্যে বাড়ির বড়রা গভীর ঘুমে মগ্ন হয়ে গিয়েছে। অরিত্রিকার চোখ মুখ শুকিয়ে গেছে ভয়ে, কোনো মতে নিজের মেহেদি রাঙা হাত সকলের থেকে লুকিয়ে রাখছে যথাসম্ভব। ফ্রেশ না হয়ে শাড়ি পরিহিত অবস্থায় পায়চারি করছে মিনিট 10 ধরে। বিড়বিড় করে বকে চলেছে তমা এবং আবিরকে। দুজনকে যত গালমন্দ করছে ততই কম হচ্ছে। এই দুজনের জন্য কেস খেয়ে যাবে বাড়ির সকলের সামনে, তখন কি হবে? নিশ্চয়ই তার বাবা বাড়ি থেকে বের করে দিবে। এসব নিয়ে আর ভাবতে পারলো না। মাথা ব্যথা করছে, ক্ষুধা লেগেছে, সব মিলিয়ে অসহ্য লাগছে। অরিত্রিকা ধপ করে বসে পড়ে বিছানায়, ডান হাত উঁচিয়ে দৃষ্টি স্থির করে সেই হাতে। তমা ভীষণ সুন্দর করে হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে, দেখতে চমৎকার লাগছে। মেহেদি শুকিয়ে এসেছে প্রায়। যেহেতু অর্গানিক মেহেদি দিয়েছে সেহেতু এখন ধুয়ে ফেলা যাবে না। সে সূক্ষ্ম নজরে পুরো হাতের মেহেদির ডিজাইন দেখতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ নজর আটকে যায় হাতের তালুতে মেহেদি দিয়ে গোলাকৃতি বৃত্তের দিকে। মাঝ বরাবর সুস্পষ্টভাবে লেখা ইংরেজি অক্ষরের নামের দিকে সেথায় জল জল করছে সারহান নামটি। একটু কেঁপে উঠে সে, লজ্জায় গাল গরম হয়ে আসে। কেন যে তমা আপু আবির ভাইয়ার কথায় নামটা লিখে দিল। তমা কিছুক্ষণ আগে অরিত্রিকা এবং ইশরার হাতে মেহেদি দেওয়া কমপ্লিট করে নিজের গন্তব্যে পাড়ি জমিয়েছে। যাওয়ার আগ মুহূর্তে অরিত্রিকার হাতের তালুর মাঝখানে সারহানের নাম লিখে দিয়েছে। অরিত্রিকা বিস্মিত হয়েছিল, বিস্ময়ে অভিভূত হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন নামটা লিখলে তমাপু? তখন তমা মিষ্টি এসে বলেছিল আবির ভাইয়া লিখতে বলেছে। আর সে সারহানের গান গাওয়ার সময় দুজনার খুনসুটির দৃশ্য লক্ষ্য করেছিল। এতেই বুঝেছিল কিছু একটা চলছে তাদের মাঝে। এহেন কথায় অপ্রস্তুত হয়েছিল অরিত্রিকা। তখন ইশরা রুমে না থাকায় দুজনার মাঝে কথাগুলো চাপা আছে। তমা বাড়িতে যাওয়ার আগে অরিত্রিকার গালে হলুদ ছুঁয়ে দিয়ে বলেছিল, বিয়ের কোণের হলুদ ছুঁয়ে দিলাম, দেখবে তোমার দ্রুত বিয়ে হয়ে গেছে। অরিত্রিকা শুধু হতবাক হয়ে দেখছিল। কণ্ঠনালী হতে যেন কোনো কথা বেরোচ্ছিল না। একের পর এক বিস্ময়ের ঘটনা তাকে বাকরুদ্ধ করে দিচ্ছিল। সারহান ভাই থেকে শুরু করে সকলে তাকে বিস্মিত করছিল। ইরফান এবং সাদাতের নজর আজকে অন্যরকম ছিল। কেমন যেন গোয়েন্দার ন্যায় তাকিয়েছিল তার দিকে। হঠাৎ কেন অমনভাবে তাকিয়েছিল বুঝল না। অরিত্রিকা সেসব ভাবনা সাইডে রেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এখন খেতে হবে, ভীষণ ক্ষুধা লেগেছে। এটা ভাবতে ভাবতে চঞ্চল পায়ে ছুটল কিচেনের দিকে। আজকে আবারও কিচেনে এসেছিস? গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকা চমকে গেল। ভয়ার্ত ভঙ্গিতে তাকালো কিচেনে দাঁড়িয়ে থাকা মানবটির দিকে। সারহান গ্যাসের চুলার সামনের দিকটায় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। অরিত্রিকা শুকনো ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে আসলো কিচেনের ভিতর। সারহানকে উপেক্ষা করে উকি দিল চুলার দিকে। চুলাতে পাত্রে পানি গরম হচ্ছে। সে বুঝলো হয়তো কফি বানাচ্ছে মানুষটা। অরিত্রিকা মিনমিন করে বলে উঠল, এমনি ঘুরতে এসেছিলাম কিচেনে। সারহানের তীক্ষ্ণ চক্ষু দয়ে নিবদ্ধ অরিত্রিকার ভীতিগ্রস্ত মুখশ্রীতে। মেয়েটার আজব উত্তর শুনে কপাল কুঁচকে গেল। পুরু কণ্ঠে বলে উঠল, কিচেন কি চিড়িয়াখানা যেখানে পশু পাখি দেখার জন্য ঘুরতে আসবি? অরিত্রিকা থতমত খেয়ে গেল। বুঝতে পারলো উত্তরটা যুক্তিসঙ্গত হয়নি। আর চোখে তাকিয়ে পুনরায় বলল, আসলে কিচেন থেকে শব্দ আসছিল তাই দেখতে এসেছিলাম কে রান্না করছে। কে রান্না করছিল দেখতে এসেছিলি নাকি আমাকে দেখতে এসেছিলি, কোনটা?
সারহান গম্ভীর কণ্ঠে শুধায়। অরিত্রিকার মুখ হা হয়ে যায়, লজ্জাও পেল, তবে তা খুব চতুরতার সহিত আড়াল করলো। এই মানুষটির কথাটা আকাশ থেকে পাতালে নিয়ে যাচ্ছে, তার ভুল হয়েছে মিথ্যা বলা। সত্যি বললে এত কিছুর উত্তর দিতে হতো না। আমতা আমতা করে বলল। তেমন কিছু না। সারহান চুলা অফ করে দেয়, বক্ষে 2 হাত গুজে নীরব চিত্তে তাকায় তার একান্ত নিভৃত সুধার মুখ পানে। ফর্সা মুখখানি লজ্জায় লাল হয়ে গেছে। মায়াবী মুখখানা দেখে অন্তকোণ শান্ত হয়ে গেল, নিভে গেল স্বভাবসিদ্ধ রুক্ষতা। মনের গহীনে যেন ভালো লাগার স্নিগ্ধ পরশ ছড়িয়ে পড়ল। সে ভেবে পায় না এই ভীতিগ্রস্ত মুখশ্রী তাকে তীব্রভাবে কেন দিশেহারা করে দেয়। মন চায় নিজের বাহ্যিক রূপের খোলস ছিঁড়ে ফেলে ভেতরের প্রেমিক সত্তাকে বাহিরে আনতে, প্রেয়সী ছোট্ট কোমল দেহখানাকে নিজের বক্ষে আগলে নিতে, কপালে মাঝ বরাবর ওষ্ঠ ছুঁয়ে দিতে। 2 বছর যাকে নিজ ইচ্ছেতে পরিবারের কথা ভেবে দূরে ঠেলে দিয়েছিল, তাকে পুনরায় কাছে টানতে। প্রেমিক পুরুষ তার প্রণয়িনীকে বোঝাতে চায়, দূরে থেকে দহনে পুরা প্রেমিক সত্তাকে একটু ভালোবাসো বোকামে। তোমার বিরহে সে পুরে নিঃশেষ হয়ে যাচ্ছে, তুমি প্রেমিক পুরুষের অব্যক্ত যন্ত্রণা বোঝো। সারহান এসব ভেবে একটু অন্যমনস্ক হয়। সম্বিত ফিরে অরিত্রিকার গালে লেগে থাকা হলুদের দিকে তাকিয়ে। হলুদকে লাগিয়েছে তোর গালে? সারহানের সন্দিহান স্বর। অরিত্রিকা তড়িঘড়ি করে বলে উঠল। তমাপু, তমা কেন হঠাৎ তোকে হলুদ লাগাবে? সত্যি বলছি, তমাপু হলুদ লাগিয়ে দিয়েছে। গালে হলুদ লাগিয়ে দিয়ে কি বলেছিল জানেন? কনের হলুদ লাগালে নাকি দ্রুত বিয়ে হয়, আমারও নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। অরিত্রিকা গড়গড় করে সব কথা বলে ক্ষান্ত হলো। পরক্ষণে কি বলেছে ভাবতে জিভ কাটলো, লজ্জায় আশেপাশে তাকাতে লাগলো। সারহানের ওষ্ঠকোণে বাঁকা হাসি ফুটে উঠে গলার স্বর খাদে নামিয়ে বলে ওঠে। আয়, তোর বিয়ে শখ পূরণ করে দিই। অরিত্রিকা হতচকিত দৃষ্টিতে তাকায় সারহানের মুখ পানে, বিস্ময়ে অভিভূত হয়ে বলে ওঠে। আমি কখন বললাম আমার বিয়ের শখ হয়েছে? গালের হলুদ কি তার স্পষ্ট প্রমাণ নয়? আসলে আমি মুছতে ভুলে গেছি, এক্ষুনি মুখ ধুয়ে ফেলছি। সারহান দৃঢ় কণ্ঠে বলে উঠল। দরকার নেই। অরিত্রিকার মন ভীষণ অশান্ত, কেমন যেন নার্ভাস লাগছে। লজ্জা অস্বস্তি যেন তাকে জেগে ধরছে। সারহান ভ্রু যুগল বাঁকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল। তোর এক গালে হলুদের প্রলেপ এতটা ভালো লাগছে না ফাইরুজ, তবে অন্য গালে যদি আমি আমার মতো করে হলুদ ছুঁয়ে দেই, তাহলে বোধহয় তোকে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। অরিত্রিকা ড্যাব ড্যাব করে তাকালো মানুষটার দিকে। সারহান চক্ষুদয় নিখাত গভীরতা ও ওষ্ঠ করে দুর্বোধ্য হাসি ঝুলিয়ে 2 কদম এগিয়ে আসে, একটু ঝুঁকে অরিত্রিকার হলুদ ছোঁয়ানো গালে গাল ছুঁয়ে দেয়। আকস্মিক এহেন কাণ্ডে অরিত্রিকার বক্ষে চলাৎ করে ওঠে। খোঁচা খোঁচা দাড়ির মৃদু আঘাতে শরীর শিরশির করে ওঠে, রন্ধ্রে রন্ধ্রে বইতে থাকে শিহরণ। চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, হাত পা ঠান্ডায় জমে আসছে। অজানা শঙ্কায় শঙ্কিত হলো। পরক্ষণে সারহান তখনই থেমে যায়নি। তার গালে লেপ্টে থাকা সামান্য হলুদ আঙ্গুলের ডগায় নিয়ে ছুঁয়ে দেয় অরিত্রিকার ওপর নাসিককে। অতঃপর কানের কাছে মুখ এনে শান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে। নাও ইউ আর লুকিং সো প্রিটি, মাই সিক্রেট অ্যাম্ব্রোসা। অরিত্রিকার কর্ণকুহরী প্রতিধ্বনিত হতে থাকে সারহানের শান্ত কণ্ঠে বলা সিক্রেট অ্যাম্ব্রোজিয়া। অরিত্রিকা চক্ষুদ্বয় বন্ধ অবস্থায় আওড়ায় সেটি। সকাল 10টা বেজে 30 মিনিট। চৌধুরী নিবাসের সকল সদস্য ইতিমধ্যে ব্যস্ত হয়ে গেছে কাজকর্মে। বিয়েবাড়ি বলে কথা, একটু ব্যস্ততা তো থাকবেই। কিছুক্ষণ আগে পাত্রপক্ষের বাড়ি থেকে কল এসেছিল, তারা সকলে দুপুর 2টায় উপস্থিত হবেন চৌধুরী নিবাসে। এরপর থেকে আশরাত সাহেব এবং আজমল সাহেব পাত্রপক্ষের আপ্যায়নের জন্য সবকিছু একদম সুনিপুণভাবে করছেন, যেন পাত্রপক্ষের কোনো অসুবিধা না হয়। সাদাত এবং ইরফান লিভিং রুমে ফুল দ্বারা ডেকোরেশনের দিকটা কয়েকজন সার্ভেন্টকে বুঝিয়ে দিচ্ছে। সারহান সকালে কোথাও বেরিয়েছে, দুপুরের আগে ফিরে আসবে। সারহানের অনুপস্থিতিতে চৌধুরী বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। অরিন গোসল করে নিজের রুমে আসলো মাত্র। পরনে সাধারণ শ্রুতি 3 পিস, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে চুল আঁচড়াতে ব্যস্ত। মুখশ্রী অতিশয় মলিন। আনমনে ভেবে চলেছে প্রতারকটার কথা। ভাবারই কথা, প্রায় 3 বছরের সম্পর্ক ছিল। গোপনে বেশ কয়েকবার দেখা হয়েছে, দেখা করা বাদে অন্য সময়ে মেসেজ, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। কত শত রাত জেগে মানুষটার সাথে প্রেম নিবেদন করলো, অথচ শেষ মুহূর্তে প্রতারণা করলো। কয়েকদিন আগেও স্বাভাবিকভাবে কথা বলছিল মানুষটা, কিন্তু এখন যোগাযোগের কোনো রাস্তা রাখেনি। নাম্বার, ফেসবুক আইডি সবকিছু বন্ধ করে দিয়েছে। অরিন এখন বুঝেছে সে বড় ভুল করেছে, এই ভুলের মাসুল দিতে হবে। নিজের উপর দিয়ে ঝড় বয়ে যাক, তবুও সে পরিবারের কাউকে বলবে না। তার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা। মানুষ ভুল করে আবার শুধরেও নেয়, সে শুধরে নিচ্ছে বাবা মায়ের সম্মতিতে বিয়ে করে। আপু, রাহাত ভাইয়ার কথা ভেবে হাসছো? আহা, এক্ষুনি এত প্রেম, 2 দিন পর দেখা যাবে ভাইয়া ছাড়া কিছুই বোঝো না। অরিত্রিকার খোঁচামারা কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে অরিনের হাসি সংকুচিত হয়ে আসে। ড্রেসিং টেবিলের উপর চিরুনি রেখে সহসা পিছু ফিরে তাকায়, নিজেকে সামলে স্বাভাবিকভাবে বলে ওঠে। তেমন কিছু না, একটা জোকারের কথা ভেবে হাসছিলাম।
অরিত্রিকা তন্দাচ্ছন্ন ঢুলু ঢুলু চক্ষুদয় ডোলে হেলে দুলে ধপ করে বাবু হয়ে বসে অরিনের বিছানায় হামি তুলে বলে ওঠে, আমাকেও জোকারের কাহিনী শোনাও না আপু। তোমার সাথে তাল মিলিয়ে আমিও একটু হাসি। আজকাল মাথায় একজন ছাড়া অন্য কিছুই আসছে না। সেই একজনটা কে শুনি? অরিনের সন্দেহবাতিক স্বর ভ্রুযুগল বাঁকিয়ে অরিত্রিকার দিকে এগিয়ে আসে। অরিত্রিকা পিটপিটিয়ে চেয়ে ক্যাবলা মার্কা হেসে বলে ওঠে, কোন একজন? একটু আগে বললি কেউ একজন ছাড়া অন্য কেউ মাথায় আসছে না। আরে কেউ একজন বলতে লেভিকে বুঝিয়েছি। বেচারা তোমার বিয়ের কারণে শান্তি মতো বাড়িতে চলাফেরাও করতে পারছে না। কেন? তোর বিড়ালকে মেহমানরা ইফটিজিং করেছে? আমি কখন বললাম ইভটিজিং করছে? অরিত্রিকা থতমত খেয়ে গোল গোল চোখ করে তাকিয়ে বলল। অরিনের সন্দেহ গাঢ় হলো। এই মেয়ে ভাবসাব 2 দিন ধরে সন্দেহজনক লাগছে, নিশ্চয়ই কোনো ঘাপলা করছে। এই মেয়ে আবার প্রেমে করছে না তো, তাই এমন উদ্ভট কাণ্ড করে বেড়াচ্ছে। সন্দেহবাতিক কণ্ঠে বলে ওঠে, কার প্রেমে পড়ছিস? অরিত্রিকার ঘুম উবে গেল, হকচকিয়ে গেল একটু। কোনোভাবে তার মনের চলমান অনুভূতি ঠাওর করতে দেওয়া যাবে না। নিজেকে সামলে দৃঢ় কণ্ঠে বলল, কই কার প্রেমে পড়েছি? তুমি তো চেনো আমায়। আমার দ্বারা কি এসব সম্ভব? তোর দ্বারা যেহেতু বাবাকে ব্ল্যাকমেল করা সম্ভব, সেহেতু প্রেমে পড়াও সম্ভব। এবার বল ছেলেটাকে কোন গোলামের পুতের প্রেমে পড়েছিস আবার? অরিত্রিকার ফান্দে পড়িয়া বগা কান্দে তেমন অবস্থা হয়েছে। মুখশ্রী থমথমে হয়ে গেল। বিড়বিড় করে বলল, গোলামের পুত নয়, আরশাদ চৌধুরী পুত হবে আপু। ওই বেড়া তোমার ভোলাভালা ইনোসেন্ট বোনটাকে প্রেমের ফাঁদে ফেলেছে। এখন আমি প্রেমের পুকুর থেকে উঠতেই পারছি না, কি করবো এখন? অতঃপর নিজেকে স্বাভাবিক করে গোমরা মুখে বলে উঠল, তুমি আমাকে মিথ্যে দোষারোপ করছো কিন্তু। আমি কোনো মিথ্যা দোষারোপ করছি না। তোর চোখ দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। আমার চোখে কি ভেসে উঠেছে আমি অমুকের পুতের প্রেমে পড়েছি? আচ্ছা, এটা লজিক বাদ দাও তো। অরিত্রিকা মেকি রাগ দেখিয়ে বলল। অরিন কিছু বলতে যাবে বোনকে, এমন সময় ইসমা বেগম হাস্যরত অবস্থায় রুমে প্রবেশ করলেন। 2 বোনকে একসাথে দেখে বোধহয় একটু বেশি ভালো লাগলো। ইসমা বেগম এগিয়ে এসে দাঁড়ালেন, হাস্যরত কণ্ঠে বললেন, 2 বোন দেখছি একসাথে। কি নিয়ে আলোচনা চলছিল দুজনের মধ্যে? অরিত্রিকা একগাল হেসে উত্তর দেয়, বিয়ে নিয়ে। ও আচ্ছা, তো কি আলোচনা করলি দুজনে? তেমন কিছু না, এসব কথা বাদ দাও ফুপি। তুমি কোনো কাজে এসেছিলে? অরিত্রিকা কৌতূহল বশত জিজ্ঞাসা করলো। ইসমা বেগম জিভ কেটে বললেন, দেখেছিস, এইটুকু পথ আসতে গিয়ে ভুলে গিয়েছি। অরিন, একটু পরেই পার্লার থেকে মানুষ আসবে তোকে সাজাতে, তুই ফ্রেশ হয়ে নে। শেষোক্ত কথাটি অরিনকে উদ্দেশ্য করে বললেন ইসমা বেগম। অরিন স্বভাবসুলভ মিষ্টি হেসে বলল, ফুপি, মাত্র ফ্রেশ হয়ে আসলাম। সকালে নাস্তা করেছিস? হ্যাঁ করেছি, বড় মা এসে খাইয়ে দিয়ে গেছে। আর ঋত্বিকা, তুই নাস্তা করেছিস? অরিত্রিকা আড়মোড়া ভেঙে বলে উঠল, না করিনি, মাত্র ঘুম থেকে উঠলাম। ইসমা বেগম অসন্তুষ্ট হলেন। অসন্তোষ প্রকাশ করে বললেন, দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নে, আর লেভিকে খাবার দে। বাচ্চারা কিচেনে গিয়ে খিদেতে ডাকছে। লেভির কথা ভুলেই গিয়েছিলাম, আমার বেবিটা গতকাল রাত থেকে খায়নি। বিড়ালের বাচ্চা বেবি? আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় কেন? বিয়ে না হতেই বিড়ালের বাচ্চাকে মানুষের বাচ্চার মতো পালছিস। ভাবছি অরিনের বিয়েটা হয়ে গেলে তোরও বিয়ে দিয়ে দিব, তাহলে বছর ঘুরতেই বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন নিজের বাচ্চাকে লালন পালন করবি। অরিত্রিকা একটু লজ্জা পেয়ে বলল, তুমিও না ফুপি, আমার বয়স হয়নি বিয়ে করে বাচ্চা লালন পালন করার। ইসমা বেগম হেসে বললেন, তোর বয়সে আমিও বলেছিলাম এই কথা, তারপর হঠাৎ করে বিয়ে হয়ে গেল, বছর ঘুরতেই ইরফান জন্ম নিল। ধ্যাত ফুপি, কি সব বলো? আমার লজ্জা লাগছে তোমার কথা শুনে। আমি গেলাম নিচে, তুমি আপুকে শোনাও তোমার বিয়ের কাহিনী। অরিত্রিকা লজ্জা মিশ্রিত কণ্ঠে কারি বলে বিছানা থেকে নেমে ছুট লাগালো লিভিং রুমের দিকে। ইসমা বেগম এবং অরিন শব্দ করে হেসে উঠল। তা দেখে সকাল পেরিয়ে দুপুর হয়েছে। মেহমানরা সময় অনুযায়ী চৌধুরী নিবাসে দাওয়াত কবুল করতে এসেছে। বাহিরে তেমন কোনো মেহমান নেই বললেই চলে। আরশাদ সাহেব এবং আজমল সাহেবের পরিচিত গুটি কয়েক লোক, অরিনের 2 ফ্রেন্ড, অরিত্রিকার 4 ফ্রেন্ড, সারহানের পরিচিত কয়েকজন এবং ইনান, আবির। তমাকে সাথেই বেগম ইনভাইট করেছে। তার কারণ হলো তমাকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন। অরিত্রিকা নিজে রুমের বিছানার উপর বসে সাজগোজ করছে। পুরো বিছানায় সাজগোজের জিনিসপত্র ছড়ানো ছিটানো, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আগে সাজগোজ, তারপর বিছানা পরিপাটি করা। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে, কিছুক্ষণ পরে বরপক্ষ চলে আসবে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিজের সাজ ঠিক করতে ব্যস্ত।
অরিত্রিকা দীর্ঘক্ষণের সাজগোজের সমাপ্তি ঘটিয়ে সম্পূর্ণ তৈরি হয়েছে, শুধু লিপস্টিক দেওয়া বাকি। তার পরনের পাকিস্তানি 3 পিসের রঙের সাথে ম্যাচিং করে নুট পিঙ্ক কালারের লিপস্টিক ঠোঁটে দিল। অতঃপর নিজের বিছানার উপরে ছড়িয়ে থাকা সাজগোজের জিনিস গুছিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে আসলো। অরিত্রিকা, তোর সাজগোজ হলো? অরিন আপুরও কিন্তু সাজগোজ অলরেডি ডান। ইশরা কথাটা বলতে বলতে ধপা ধপা ফেলে রুমে প্রবেশ করলো। অরিত্রিকা পরনের ওড়না ঠিক করে বলল, আমারও হয়ে গেছে। রাহাত ভাইয়ারা রওনা দিয়েছে? এখনো দেয়নি, কিছুক্ষণের মধ্যেই রওনা দিবে। ও তোকে দেখতে কিন্তু হ্যাপি লাগছে ইস্যু। অরিত্রিকা ইশরাকে পরখ করে মৃদু হেসে বলে উঠল। ইশরার পরনে মেরুন রঙের পাকিস্তানি 3 পিস। অরিত্রিকা এবং ইশরার ড্রেসের ডিজাইন প্রায় একরকম। গত বছর ঈদে আশাদ সাহেব অরিন, ইশরা এবং অরিত্রিকাকে সেম ডিজাইনের ড্রেস কিনে দিয়েছিলেন। ইশরা উৎফুল্ল হয়ে বলল, তোকেও অসম্ভব সুন্দর লাগছে। তাড়াতাড়ি চল অরিত্রি, বিয়ের গেট ধরবো। বইন আগ হচ্ছে। তাতে কি, গতকাল রাতে হলুদ মেহেন্দি হয়েছে, তাই আজকে গেটে রাহাত ভাইয়াকে ধরবো, তারপর টাকা নিয়ে মালামাল হয়ে যাব। ওই যে হাউসফুল 4 মুভির সং মালামাল সরিয়ে ওইখানে নাচ করবো রাতে। ঠিক আছে চল, আজকের মিশন টাকা লুট করার মিশন। কথাটা বলে অরিত্রিকা হাসতে লাগলো। অরিত্রিকার সাথে তাল মিলিয়ে হাসলো ইশরাও। 2 পেতনি হাসা বাদ দিয়ে দ্রুত নিচে যা। সাদাতের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে দুজনের হাসি তৎক্ষণাৎ থেমে গেল। উৎসুক ভাব নিয়ে তাকালো রুমের দরজার দিকে। সাদাত অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। ইশরা কটমট করে বলল, তুই পেতনা। সাদাত হতভম্ব হয়ে গেল। পেতনা, এটা আবার কেমন জেন্ডার? কোনোদিনও এমন নাম শুনিনি। সে বিস্মিত কণ্ঠে বলে উঠল। পেতনা কি? ইশরা মুখ বাঁকিয়ে বলল, পেতনির মেল ভার্সন। আগে আমি ভাবতাম তোর ব্যাকরণের নাম্বার এত কম কেন। মাথা মোটা কোথাকার। সাদর বাচ্চা। টমেটো। অরিত্রিকার মেজাজ বিগড়ে গেল। ধমকে বলল, চুপ কর, নয়তো তোদের দুজনের মাথা কাঁঠাল ভাঙবে একদম। সাদাত মুখ গোমড়া করে বলল, কাঁঠাল এখনো পাকেনি। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়। ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়। অরিত্রিকা আনন্দিত ভঙ্গিতে গুনগুন করে গান গাইছে। কিছুক্ষণ আগে ইশরাকে কৌশলে লিভিং রুমে পাঠিয়ে একেবারে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছে সারহানের রুমে। আজকের দিনটা স্পেশাল, আর স্পেশাল দিনে একটু স্পেশাল পারফিউম ইউজ করায় দোষ কি? তবে শর্ত একটাই, সেটা হতে হবে সকলের অগোচরে, তবেই না মজা। সারহানকে এতদিন সহ্য করতে পারেনি সে, কিন্তু তার ড্রেস আপ আর পারফিউম সে তো বরাবরই অপছন্দ করতে পারেনি, বরং গোপনে বেশ পছন্দ করত। তবে সেটা প্রকাশ করলে মান সম্মান থাকে। আজ যেহেতু সারহান বাড়িতে নেই, ধরার পড়ার ভয়ও নেই, আর এটাই তো মোক্ষম সুযোগ। সুযোগ হাতছাড়া করা কি সাজে? অরিত্রিকা মজা নিতে নিতে হাত বাড়িয়ে নিয়ে নেয় ব্লু ডি শ্যানেল পারফিউম। জেন্টস পারফিউম হলেও এই তীব্র গন্ধ তার ভীষণ প্রিয়। নির্দ্বিধায় নিজের ড্রেসে উদারভাবে ছড়িয়ে দেয় সুবাস। কাজ শেষ হলে যত্ন করে ঠিক আগের জায়গাতে পারফিউম রেখে দেয়। তারপর আয়নার সামনে এক ঝলক নিজেকে দেখে মুচকি আসে। অতঃপর চঞ্চল পায়ে দৌড়ে নিচে যাবে। 2 কদম যেতে থমকে দাঁড়ায়। ভয়ে হকচকিয়ে যায়। সামনে দণ্ডায়মান সারহান প্যান্টের পকেটে 2 হাত গুজে বক্ষ টান করে ভ্রু যুগল বাঁকিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।